আমাদের ক্লাস 12-এর প্রথম সেমিস্টারে টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। আর এই 40 নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ হবে, অর্থাৎ চারখানা যে অপশান থাকে, চারটা অপশানের মধ্যে একটা অপশান সঠিক করতে হয়, সেই এমসিকিউ বেসে কিন্তু পরীক্ষা হবে। এবার আমরা আমাদের সিলেবাসের যে মূল টপিকগুলো সেখানে চলে যাব। আমাদের গল্প থাকবে, গল্প থেকে টোটাল 8 নম্বরের কোশ্চেন আসবে, মানে 8টা এমসিকিউ আসবে। প্রবন্ধ থাকবে, প্রবন্ধ থেকে টোটাল 5টা এমসিকিউ করা হবে। কবিতা থাকবে, কবিতা থেকে টোটাল 7টা এমসিকিউ করা হবে। ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থাকবে, সেখান থেকে 5 নম্বরের 5টা এমসিকিউ আসবে। ভাষা থেকে 10টা এবং বাংলা শিল্প যে মানে সাহিত্য সংস্কৃতির ইতিহাসের পাঠ, সেখান থেকে 5টা কোশ্চেন কিন্তু করা হবে। এই হচ্ছে সিলেবাসের টপিক, এবং সেখান থেকে কোন জায়গায় থেকে কতগুলো কোশ্চেন আসবে সেগুলো ডিটেলসে কিন্তু আমরা এখানে শেয়ার করলাম। এখানে তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা এই সেমিস্টারের প্রস্তুতির জন্য মাত্র 199 টাকা পে করে এই সম্পূর্ণ সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে, কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তার একটা পেইড নোটস বা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে প্রত্যেকটা বিষয়ে জেনে তারপরে নোটপত্র সংগ্রহ করো। তো চলো আমরা আমাদের সিলেবাসটাকে দেখে নিই। সিলেবাস আমরা এখান থেকে শুরু করব, কারণ এখান থেকে আমাদের সিলেবাসটা শুরু। আমাদের সেমিস্টার 3 এখানে লেখা আছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যদি ক্লাস 11 থেকে ধরি, ক্লাস 11-এর টোটাল 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তার মানে কি ক্লাস 12টা হবে থার্ড সেমিস্টার। আর যদি ক্লাস 12 থেকে ধরি, ক্লাস 12-এর টোটাল 2টো সেমিস্টার হবে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তো ক্লাস 12 থেকে ধরলে এখন আমরা ক্লাস 12-এর প্রথম সেমিস্টারে রয়েছি। আমাদের যে গল্প একটা আছে, গল্পটা হচ্ছে আদরিণী, একটাই গল্প। তো কি পড়বে, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই জায়গা থেকে কি পড়তে হবে, আদরিণীর যে চরিত্র, সেই চরিত্রের মনস্তত্ত্ব ও মানসিক দ্বন্দ্বটা প্রথমেই পড়তে হবে। সমাজে নারীর অবস্থান ও অবহেলা পড়তে হচ্ছে, করুণা, তারপরে সহানুভূতি ও মানবিক যে মূল্যবোধ, যেটা এই গল্প থেকে জেগে উঠেছে, সেটা আমাদের পড়তে হবে। গল্পের মূল থিম মানে নামকরণের তাৎপর্য, এই কয়েকটা বিষয় আপাতত আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে। কোশ্চেন এমসিকিউতে আসবে এটা আমরা জানি, কিন্তু কোন জায়গা থেকে কেমন কোশ্চেন আসবে বোঝা মুশকিল। আর এই সমস্যার সমাধানের জন্যই আমাদের প্রত্যেকটা যে টপিক রয়েছে, গল্পের টপিক বলো, কবিতার টপিক বলো, প্রবন্ধের টপিক বলো, বা বাদবাকি যে টপিকগুলো রয়েছে, সেগুলোকে কনসেপচুয়াল জানতে হবে, থিওরিটিক্যাল জানতে হবে, অ্যাকচুয়ালি আদরিণী এই গল্পে কী রয়েছে। আমি যদি সংক্ষেপে বলি এই গল্পের বিষয়বস্তু, এই গল্পে আদরিণী এক নিঃশব্দ অবহেলিত নারী চরিত্র, ঠিক আছে। সমাজ ও পরিবারের মধ্যে সে কোথাও ভালোবাসা পেলেও স্বীকৃতি পায় না। গল্পটি মানবিক বেদনা ও নারী জীবনের অসহায়তা ও করুণ বাস্তবতাকে কিন্তু তুলে ধরে। একটু সংক্ষেপে বললাম, কারণ পরবর্তীতে এই গল্পটা সম্পর্কে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা বিষয় তোমরা কনসেপচুয়াল বুঝতে পারো। এবার আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কবিতা। কিন্তু ব্যাপার হচ্ছে কবিতা থেকে আমাদের 2টো কবিতা আছে। আমরা প্রথম কবিতাটা আলোচনা করব, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত। এখান থেকে কি কি পড়তে হবে, অন্ধকারের রূপক অর্থটা, সমকালীন সমাজের হতাশা, যেমন একাধিক কবির ব্যক্তিগত অনুভূতি ও প্রতিবাদী সুর, আধুনিক কবিতার ভাষা ও ভঙ্গি, কারণ কবিতাগুলোর এক একটা লাইন অনেক গভীর, মানে অবশ্যই সেগুলোকে তোমাদের বুঝতে হবে। আর প্রত্যেকটা বিষয়ে আমাদের চ্যানেল মারফত আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। অতএব যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো এক কথায় যদি অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত লেখা, আমি এই কবিতাটার বিষয়বস্তু তোমাদের সংক্ষেপে বলি। তো এই কবিতায় অন্ধকার মানে শুধু আলোহীনতা নয়, ঠিক আছে, এটা সমাজের ভেতরের যে শূন্যতা, সম্পর্কের ভাঙন আর মানুষের নিঃসঙ্গতার প্রতীক। আধুনিক জীবনের চাপ ও ক্লান্তি এখানে কিন্তু ফুটে ওঠে। আশা করি বোঝাতে পারলাম, সংক্ষেপে বললাম, এটুকুই তোমরা এখন জেনে রাখো, আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। যেহেতু সিলেবাসমূলক ক্লাস, যতটুকু জানা প্রয়োজন ততটুকুই তোমাদের সামনে শেয়ার করছি। কবিতা 2, আমাদের দ্বিতীয় কবিতা রয়েছে, কবিতা 2টো আছে, তার মধ্যে দ্বিতীয় কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা সেনগুপ্তের লেখা। কি পড়বে এখান থেকে, সব থেকে বড় কথা, দিগ্বিজয়ের রূপক অর্থটা পড়বে। নারীর আত্মপরিচয় ও স্বাধীনতার ধারণা এই কবিতা থেকে পড়ে নেবে। কল্পকথা আর বাস্তবতার যে মিশ্রণ, সেই টপিকটা পড়ে একটু দেখে নেবে। নারীবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা দেখে নেবে। এবং আমি যদি সংক্ষেপে এই কবিতাটার বিষয়বস্তু বলি, তাহলে আমাকে এটা বলতে হবে, এই কবিতায় দিগ্বিজয় মানে বাহ্যিক জয় নয়, ঠিক আছে, বাইরে থেকে কোনো জয় আয়ত্ত করা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া, নিজের মধ্যে তোমার মানে তুমিটাকে নিজে খুঁজে পাওয়া। নারী নিজের জীবন, সিদ্ধান্ত, পরিচয়ের ওপর অধিকার প্রতিষ্ঠাতা করে, এই বার্তাই কিন্তু এই কবিতার মূল কথা। এবং আমরা প্রবন্ধে আসবো এখন।
তো প্রবন্ধে আছে আমাদের একটাই প্রবন্ধ, সেটা হচ্ছে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। তো এখানে কি পড়বে, মাতৃভাষার গুরুত্বটা এখান থেকে প্রথম কথা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মাতৃভাষার গুরুত্ব এখান থেকে আমাদের প্রথমেই পড়তে হচ্ছে, জাতীয় চেতনা ও ভাষার সম্পর্ক, তারপরে বাংলা ভাষার শক্তি ও সম্ভাবনা, তারপরে শিক্ষায় মাতৃভূমি বা মাতৃভাষার যে ভূমিকা, এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে। আমি যদি এই প্রবন্ধটার, স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, এই প্রবন্ধটার একটু বিষয়বস্তু সংক্ষেপে বলি, তো স্বামী বিবেকানন্দ এখানে বলেছেন, মাতৃভাষা ছাড়া জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। বাংলা ভাষার মাধ্যমে জাতির চেতনা, শিক্ষা ও আত্মমর্যাদা গঠনের ওপর তিনি কিন্তু জোর দিয়েছেন। এটুকুই আমি সংক্ষেপে বলবো। আমরা নিচে আসবো। নিচে আমাদের রয়েছে ভারতীয় গল্প, যেটা হচ্ছে পোর্টরাজ শঙ্কর রাও খারাট। নামটা শুনেই বুঝতে পারছো এটা অরিজিনাল লেখক, কিন্তু বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। অ্যাকচুয়ালি এটা অনুবাদ আকারে আমরা পড়ব। এখানে পোর্টরাজ সম্প্রদায়ের যে জীবনযাপনা, পোর্টরাজ হচ্ছে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জীবনযাপন, তারপরে সেই সম্প্রদায়ের লোক সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, সামাজিক প্রান্তিকতা, বাস্তবধর্মী বর্ণনা, এই সমস্ত বিষয় এখান থেকে পড়তে হবে। অ্যাকচুয়ালি সংক্ষেপে যদি বলি, এই সুনন্দন চক্রবর্তীর অনুবাদে পোর্টরাজ, যেটা শঙ্কর রাও খারাটের মেন লেখা, এটার মূল বিষয়বস্তু হচ্ছে, এই গল্পে মহারাষ্ট্রের পোর্টরাজ সম্প্রদায়ের জীবনচিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। সেখানে দারিদ্র্য, কুসংস্কার আর সংস্কৃতির টানাপোড়েন সব মিলিয়ে কিন্তু এক বাস্তব সমাজচিত্র এই সুন্দর করে কিন্তু এই ভারতীয় গল্প সুনন্দন চক্রবর্তীর অনুবাদে শঙ্কর রাও খারাট এখানে কিন্তু উপস্থাপন করেছেন। পোর্টরাজ একটা সুন্দর ভারতীয় গল্প, এটা ভালো করে পড়বে, খুব মজা লাগবে এখানে পড়ে, ঠিক আছে। একটা প্রত্যেকটাই বাংলা মানে এমন এক একটা লাইনের সমুদ্রের মতো অর্থ। তো এগুলোকে বোঝার জন্য নিজেকে তোমাকে সেই জগতে নিয়ে যেতে হবে, যাতে করে প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারো। যখন ইতিহাস পড়বে নিজেকে ঐতিহাসিক মনে করবে, যখন গল্প পড়বে, কবিতা পড়বে, তখন নিজেকে কবি মনে করবে, কথক মনে করবে। তাহলেই প্রত্যেকটা লাইনের গভীর অর্থ তোমরা বা তুমি ভালো করে বুঝতে পারবে। এবার আসবো আন্তর্জাতিক কবিতা। এখানে তার সঙ্গে রয়েছে পাবলো নেরুদা রচিত। আমরা পাবলো নেরুদা থেকে অনেক আন্তর্জাতিক কবিতা না, কবিতাও পড়েছি, ছোট কবিতাও পড়েছি। তো অবশ্যই পাবলো নেরুদা নামটা আমরা সবাই শুনেছি। শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ। তো তার সঙ্গে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি প্রধান কথা, এখান থেকে যেটা পড়তে হচ্ছে। স্মৃতি ও নীরবতার ভাষা প্রকাশ পায়, প্রতীক ও আবেগ গণপ্রকাশ, তারপরে অনুবাদের ভাষাশৈলী। আর আমি যদি আন্তর্জাতিক কবিতার তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, শক্তি চট্টোপাধ্যায়ের এই যে কনসেপ্ট, এটাকে বা এটার বিষয়বস্তুর সংক্ষেপে তোমাদের বোঝাতে চাই, এটি এক গভীর প্রেম ও বিচ্ছেদের কবিতা। তার সঙ্গে যেটা আছে একদম, দেখো ক্লাস 12-এ পড়ছো, প্রত্যেকটা বিষয় প্রেম ভালোবাসা যা রয়েছে, তোমরা সমাজে যেটা দেখো সেটা আংশিক গভীর অর্থ যদি বুঝতে চাও, তাহলে এগুলোই তোমাদের পড়তে হবে। প্রিয় মানুষের অনুপস্থিতি, মানে যখন প্রিয় মানুষ অনুপস্থিতি মানে বোঝোই, স্মৃতির যন্ত্রণার নীরব ভালোবাসা, সব কিছুই কিন্তু খুব সংবেদনশীলতার প্রকাশ পেয়েছে। আর তার সঙ্গেই তার সঙ্গে আন্তর্জাতিক কবিতাটিতে অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে পুরো আমাদের মেন কনসেপ্টগুলো, গল্প, কবিতা, প্রবন্ধ রচনা বলছি, ভারতীয় গল্প, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা। এবার আসি আলাদা কিছু টপিকে। ভাষা, এখান থেকে ব্যাকরণ পড়তে হবে, এটা তোমাদের আলাদা আলাদা চয়েস। ধ্বনিতত্ত্ব, এগুলো ব্যাকরণ হিসেবে তোমরা পড়বে, আমি এখানে উল্লেখ করছি না, কি রয়েছে একটু দেখো। শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা, এগুলো পড়বে। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এটা একটা হিউজ পার্ট, ঠিক আছে। বাংলা গানের ইতিহাস রয়েছে বা ধারা রয়েছে, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, বাঙালির ক্রিয়া সংস্কৃতি রয়েছে। এই সমস্ত বিষয়গুলো তোমরা ডিটেলসে পড়ো, দেখবে এগুলোই হয়ে যাবে। তো যাই হোক, আজকে সিলেবাস আলোচনা করলাম, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, কোন জায়গা থেকে কী পড়তে হবে সেটা আংশিকভাবে তোমাদের সামনে শেয়ার করলাম। খুব ভালো হবে যদি নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই সম্পূর্ণ সিলেবাস থেকে আমাদের তৈরি করা পেইড নোটসগুলো 199 টাকায় সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।